আপনাদের পড়ে শোনাচ্ছিলাম জ্যাক লন্ডনের উপন্যাস দ্য সি উলফ। উপন্যাসটির আজ নবম পর্ব। দাবিংশ অধ্যায়। মিস ব্রুস্টারকে আমার দিকে এগিয়ে আসতে দেখেই আমি তার উদ্দেশ্য অনুমান করলাম। 10 মিনিট ধরে তাকে আমি ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলতে দেখেছি। এবার আমার দিকে এগিয়ে আসতেই আমি তাকে ইঙ্গিতে চুপ করে থাকতে বলে তাকে হাল ধরে থাকা খালাসির কাছ থেকে দূরে টেনে নিয়ে এলাম। তার মুখ রক্তহীন, শুকনো, চোখ দুটি আগের চাইতেও বড় বড় দেখাচ্ছে। অন্তর্ভেদী দৃষ্টিতে সে আমার দিকে তাকালো। আমি অস্বস্তি বোধ করলাম, একটু ভীত হয়ে উঠলাম। জানি সে হামফ্রি ভ্যান উইডেনের আত্মার সন্ধানে এসেছে, কিন্তু গোস্টের বুকে পা দেবার পর থেকে গৌরব করার মতো কোনো সঞ্চয় হামফ্রি ভ্যান উইডেন সংগ্রহ করে উঠতে পারেনি। আমরা হাঁটতে হাঁটতে জাহাজের পেছন দিকে চলে গেলাম। সেখানে পৌঁছে আবার সে ঘুরে দাঁড়িয়ে সোজা আমার মুখের দিকে তাকালো। আমি চারদিকে চট করে একবার দেখে নিলাম কেউ আমাদের কথা শুনতে পাবে কি না। তারপর কোমল কণ্ঠে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? ওর মুখের কঠিন সংকল্পের দৃঢ়তা কিন্তু একটুও কোমল হয়ে এলো না। সে বলল, আজকে সকালের ব্যাপারটা বহুলাংশে আকস্মিক দুর্ঘটনা, সেটা আমি বুঝতে পারি, কিন্তু একটু আগে আমি মিস্টার বাস্কিন্সের সাথে কথা বলছিলাম। তার কাছে শুনলাম যে আমাদের যেদিন নৌকা থেকে উদ্ধার করে জাহাজে তোলা হয়, সেদিন দুজন লোককে ইচ্ছে করে ডুবিয়ে মারা হয়, রীতিমতো সুপরিকল্পিত উপায়ে খুন করা হয়। আমি তখন নিচের কেবিনে ছিলাম। তার কথার সুরে একটা প্রশ্নের ভঙ্গি ছিল, আর সে এমনভাবে অভিযোগের ঢঙে আমার দিকে ফিরে দাঁড়ালো যেন সেই অপকীর্তির জন্য আমিই দায়ী, অন্তত আংশিকভাবে। আমি জানালাম, আপনি ঠিকই শুনেছেন, ওদের সত্যি খুন করা হয়েছে। আর আপনি করতে দিলেন? সে চেঁচিয়ে উঠল। আবার আমি কোমল গলায় উত্তর দিলাম, আমার সেটা রোধ করার ক্ষমতা ছিল না বলাই বোধহয় সঙ্গত। কিন্তু রোধ করতে আপনি চেষ্টা করেছিলেন? চেষ্টা কথাটার ওপর সে জোর দিল। তার গলার সুরে কেমন একটা মিনতি ফুটে উঠল। কিন্তু তারপরই আমার উত্তর অনুমান করে দ্রুত বলে উঠল, না না, করেননি। কিন্তু কেন করেননি? আমি নীরবে কাঁধ নাড়লাম। একটা কথা মনে রাখবেন মিস ব্রুস্টার, আপনি এই ক্ষুদ্র জগৎটির একজন নয়া বাসিন্দা। এর আইনকানুনের সঙ্গে আপনি এখনো পরিচিত নন। বাইরের জগৎ থেকে আপনি মানবতা, পৌরষ, সদাচার প্রভৃতি কয়েকটি বিশেষ সদ্ধারণা নিয়ে এসেছেন, কিন্তু নিজেই দেখবেন যে সেসব ধারণা এখানে অচল এবং ভুল। আমি তাই দেখেছি। সে অবিশ্বাসের ভঙ্গিতে মাথা দুলাল। তাহলে আপনার পরামর্শ কি? একটা ছুরি কিংবা বন্দুক কিংবা কুড়াল তুলে নেব, তাকে হত্যা করব? সে চমকে উঠে একটু পেছনে হটে গেল। না না, তা নয়। তবে কি করব? নিজে আত্মহত্যা করব? সে প্রতিবাদ করল, আপনি একেবারে বস্তুবাদী স্তরে কথা বলছেন। নৈতিক সাহস বলেও একটা জিনিস আছে, তার প্রভাব কখনো ব্যর্থ হয় না। আমি এবার হেসে ফেললাম। হো, আপনার পরামর্শ এই যে আমি ওকে খুন করব না, আত্মহত্যাও করব না, শুধু ওকে আমাকে খুন করতে দেব। তাকে হাত তুলে বাধা দিয়ে আমি বললাম, কারণ এই ক্ষুদ্র ভাসমান দুনিয়াটিতে নৈতিক সাহস নিতান্ত অর্থহীন পুঁজি। যে দুজন লোককে খুন করা হয়েছে তার মধ্যে একজনের নাম ছিল লিচ, আর তার নৈতিক সাহস ছিল অসাধারণ। জনসনেরও কম ছিল না, কিন্তু সেই নৈতিক সাহস তাদের কোনো কাজে আসেনি। শুধু তাই নয়, সেই কারণেই তাদের বিনাশ ঘটল। এবং আমার যেটুকু সামান্য নৈতিক সাহস আছে, যদি তা প্রয়োগ করতে শুরু করি, তবে আমার ভাগ্যেও ঠিক তাই ঘটবে। একটা জিনিস আপনাকে বুঝতে হবে মিস ব্রুস্টার, এবং ভালো করে বুঝতে হবে যে এই লোকটা একটা দানব। তার বিবেক নেই, কিছুই তার চোখে পবিত্র নয়। সে করতে পারে না এমন ভয়ঙ্কর কিছুই নেই। প্রথমেই তার খেয়ালের দাস হয়ে আমাকে এই জাহাজে বন্দী হয়ে থাকতে হয়েছিল। এখনো যে আমি বেঁচে আছি, সেটাও তার খেয়ালেরই দান। আমি তার হাতে অক্ষম একটি গোলাম। আমি কিছুই করি না, করতে পারি না। আপনিও এখন তার হাতের অনুরূপ গোলাম ছাড়া আর কিছুই নন। কারণ আমি বেঁচে থাকতে চাই, আপনাকেও বেঁচে থাকতে চাইতে হবে। কারণ আমি তার সঙ্গে সংগ্রাম করে তাকে পর্যুদস্ত করতে পারব না, যেমন আপনিও তার সঙ্গে সংগ্রাম করে তাকে পর্যুদস্ত করতে পারবেন না। আমি আরও কি বলি শুনবার জন্যে সে অপেক্ষা করে থাকল। আর কি বলবার আছে? আমার ভূমিকা দুর্বলের ভূমিকা। নীরবে সব অপমান আমি সহ্য করে যাচ্ছি, আপনিও তাই করবেন।
তাই ভালো। যদি বাঁচতে চাই তবে তাই আমাদের করতে হবে। সবসময় শক্তিমানরাই লড়াইয়ে জেতে না। এই লোকটার সঙ্গে লড়বার মতো শক্তি আমাদের নেই। তাই আমাদের ভান করতে হবে, অভিনয় করতে হবে এবং যদি জিততে পারি তবে কৌশলের মাধ্যমেই জিততে হবে। আমার পরামর্শ যদি গ্রহণ করেন তবে আপনিও তাই করবেন। আমি জানি যে আমার অবস্থা বিপজ্জনক। আপনার অবস্থা তার চাইতেও বেশি বিপজ্জনক। আমাদের একজোটে দাঁড়াতে হবে। কিন্তু ও যেন টের না পায়। আমি প্রকাশ্যে আপনার পক্ষ সমর্থন করতে পারবো না। আর ও আমাকে যতই অপমান করুক আপনি চুপ করে থাকবেন। কোনো কথা বলবেন না। ওকে কিছুতেই আমরা চটাবো না। কোনো হাঙ্গামায় আমরা যেতে চাই না। যতই ন্যাক্কারজনক মনে হোক ওর সঙ্গে বাইরে হাসি মুখে বন্ধুত্বের ভাব দেখাতে হবে। সে বিভ্রান্ত মুখে হাত দিয়ে কপাল মুছল, বলল, আমি কিছুই বুঝতে পারছি না। আমি দৃঢ় কণ্ঠে বললাম, আমি যা বলি আপনাকে সেই মতো চলতে হবে। ল্যাটিমারের সঙ্গে বাঘা লার্সেন একটু দূরে পায়চারি করছিল। আমি লক্ষ্য করলাম যে সে আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। আমি আবার তাড়াতাড়ি বললাম, আমি যা বলছি তাই করুন। দেখবেন যে আমি ঠিক পরামর্শই দিয়েছি। আবার উদ্বিগ্ন দৃষ্টি সে লক্ষ্য করল। তাছাড়া আমার কথা বলার ভঙ্গির মধ্যে যে আন্তরিকতা ছিল তাও বোধহয় ওকে স্পর্শ করল। এবার সে বলল, তাহলে আমি কি করব? নির্দ্বিধায় বললাম, নৈতিক সাহস আপাতত তুলে রাখুন। কোনো ক্রমেই ওই লোকটাকে চটাবেন না। তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করবেন, আলাপ করবেন, শিল্প সাহিত্য নিয়ে আলোচনা করবেন। ওসব জিনিসের প্রতি তার একটা আকর্ষণ আছে। আলাপ করলে দেখতে পাবেন যে সে বোকা নয়। আগ্রহের সঙ্গেও আপনার কথা শুনবে। আরেকটা কথা, আপনার নিজের স্বার্থে এই জাহাজের যাবতীয় নিষ্ঠুরতার ঘটনাগুলো যতটা সম্ভব কম পারেন লক্ষ্য করবেন। নিজের ভূমিকায় অভিনয় করা তাহলে অপেক্ষাকৃত সহজ হবে। অচঞ্চল গলায় বিদ্রোহী সুরে সে বলল, তার মানে আমাকে বাক্যে ও আচরণে মিথ্যার আশ্রয় নিতে হবে? বাঘা লার্সেন ল্যাটিমারকে ছেড়ে আমাদের দিকে এগিয়ে আসতে দেখতে পেলাম। মরিয়া হয়ে আমি তাড়াতাড়ি নিচু গলায় বললাম, দয়া করে আমাকে বুঝতে চেষ্টা করুন। মানুষ এবং জীবন সম্পর্কে আপনার সমস্ত অতীত অভিজ্ঞতা এখানে সম্পূর্ণ অকেজো। আপনাকে সবকিছু আবার নতুন করে আরম্ভ করতে হবে। আমি জানি, আমি বুঝতে পারছি যে আপনি মানুষকে চালাতে জানেন। চোখের দৃষ্টি দিয়ে আপনি তাদের ওপর আপনার নৈতিক সাহসের প্রভাব বিস্তার করেছেন ইতোপূর্বে। আমাকেই এর মধ্যে আপনি চোখ দিয়ে আদেশ করেছেন। সে আদেশ আমি পালনও করেছি। কিন্তু দোহাই আপনার, বাঘা লার্সেনের সঙ্গে তা করতে যাবেন না। একটা বুনো সিংহকে যেমন আপনার পক্ষে চোখ দিয়ে শাসন করা সম্ভব নয়, ওর ক্ষেত্রেও হুবহু তাই। সে আপনাকে দেখতে না দেখতে চরম উপহাসের পাত্রে পরিণত করবে। সে, তাকে আমি সর্বপ্রথম সাহিত্য জগতে পরিচিত করি। এ নিয়ে আমার কিন্তু বেশ একটা গর্ব আছে। বাঘা লার্সেনকে একেবারে আমাদের কাছে চলে আসতে দেখে আমি তাড়াতাড়ি কথার মোড় ঘুরিয়ে দিলাম। পত্রিকার সম্পাদকেরা ভয় পেয়েছিল আর বইয়ের প্রকাশকরা সম্পূর্ণ নিরাসক্ত হয়ে দূরে সরে গিয়েছিল। কিন্তু আমি ঠিক বুঝতে পেরেছিলাম। পরে তার শৃঙ্খল যখন একটা প্রচণ্ড আলোড়ন সৃষ্টি করল, তখন একদিকে তার প্রতিভা, অন্যদিকে আমার বিচারশক্তি উভয়েরই স্বীকৃতি মিলল। মিস ব্রুস্টার মসৃণ গলায় বললেন, তাও আবার সে কবিতা বেরিয়েছিল একটা খবরের কাগজে। আমি বললাম, হ্যাঁ, কিন্তু তার কারণ এই নয় যে প্রথমে তা মাসিক পত্রিকার সম্পাদকদের কাছে পাঠানো হয়নি। বাঘা লার্সেনের দিকে ফিরে আমি বললাম, আমরা হ্যারিসের কথা আলোচনা করছিলাম। তাই নাকি? শৃঙ্খল কবিতাটির কথা আমারও মনে আছে। খুব ভালো ভালো কথায় ভর্তি। মানুষের অনেক অলীক স্বপ্ন সম্পর্কে সীমাহীন আস্থার প্রকাশ রয়েছে তার মধ্যে। ও হ্যাঁ, মিস্টার ভ্যান উইডেন, বাবুর্চির খোঁজ নিন একটু। ও কেমন অস্থির হয়ে পড়েছে, যন্ত্রণার কথা বলছে। বাঘা লার্সেন আমাকে ওখান থেকে বিদায় করে দিল। মার্গ্রিজের ঘরে গিয়ে দেখলাম তাকে যে মরফিন দিয়েছিলাম তার প্রভাবে সে তখনও নির্বিঘ্নে ঘুমুচ্ছে। কিন্তু ডেকে ফিরে যাবার জন্য আমি তাড়াহুড়া করলাম না। একটু পরে যখন সেখানে গেলাম তখন দেখলাম বাঘা লার্সেন আর মিস ব্রুস্টার কি একটা আলোচনায় গভীরভাবে ডুবে গেছে। দেখে খুশি হলাম। যাক, ও তাহলে আমার উপদেশ গ্রহণ করেছে। কিন্তু যে কাজ সে মোটেই করতে চায়নি, সেই কাজটা যে সে করতে পারল, হোক না তা আমারই অনুরোধে, তা দেখে মনের মধ্যে একটা বেদনাও অনুভব করলাম। ৩য় অধ্যায়। অনুকূল বাতাসের বেগ দ্রুত গতিতে আমাদের জাহাজকে উত্তরে শিল মাছের পালের দিকে ঠেলে নিয়ে গেল।
44 অক্ষরেখা পর্যন্ত আমরা শিলের পালের সাক্ষাৎ পেলাম, কিন্তু সমুদ্র ততক্ষণে উত্তাল তরঙ্গ বিক্ষুব্ধ হয়ে উঠেছে। ঘন কুয়াশা প্রায় সারাক্ষণ আমাদের ঘিরে রেখেছে। দিনের পর দিন আমরা সূর্যের মুখ দেখলাম না, ঠিক কোন জায়গায় আছি তাও বুঝতে পারলাম না। তারপর হঠাৎ একদিন জোর বাতাস উঠে সব কুয়াশা ঝেঁটিয়ে সাফ করে নিয়ে গেল। সমুদ্রের চেহারা ঝকঝকে হয়ে উঠল, মৃদু মৃদু ঢেউয়ের দোলা দেখা দিল তার বুকে। নিজেদের অবস্থান তখন আমরা ভালো করে ঠাহর করে নিই। 2-3 এমনকি 4 দিন পর্যন্ত হয়তো তেমনি সুন্দর আবহাওয়া চলল। তারপর আবার কুয়াশা নামল, আগের চাইতেও ঘন হয়ে। এরকম আবহাওয়ায় শিকার করার বিপদ ছিল অনেক, কিন্তু তবু প্রত্যেক দিন নৌকা নামানো হতো এবং নামিয়ে দেবার পরের মুহূর্তেই নৌকাগুলো কুয়াশার ভারী পর্দার আড়ালে অদৃশ্য হয়ে যেত। তারপর একেবারে রাত্রি নেমে আসবার সময় তারা ফিরে আসত। কখনো কখনো তার চাইতেও দেরি হতো। কুয়াশার ভেতর থেকে ওগুলো যখন একে একে ফিরে আসত, তখন তাদের কেমন অদ্ভুত অপার্থিব বস্তু বলে মনে হতো। নৌকা আর মাঝিমাল্লা সহ তাকে বাঘা লারসেন সমুদ্রের বুক থেকে উদ্ধার করে এতদিন গোস্টে আটকে রেখেছিল। সেদিন চারদিকে ঘন কুয়াশার আস্তরণ। সেই কুয়াশার মধ্যে তার দুজন সঙ্গী নিয়ে শিকারী ওয়েনরাইট অদৃশ্য হয়ে গেল, আর তাদের দেখা পাইনি আমরা। তবে কয়েকদিন পরেই শুনেছিলাম যে এক জাহাজ থেকে অন্য জাহাজে হাত বদলে বদলে তারা অবশেষে নিজেদের সত্যিকার জাহাজে ফিরে যেতে পেরেছিল। আমিও মনে মনে তাই করব বলে ঠিক করে ফেলেছিলাম, কিন্তু কিছুতেই উপযুক্ত সুযোগ পেলাম না। মেটের শিকারী নৌকার সঙ্গে বাইরে যাবার কথা নয়। আমি নানা চালাকি করে কোন একটা সুযোগ করে নিতে চেষ্টা করলাম, কিন্তু বাঘা লারসেনের তীক্ষ্ণ দৃষ্টির জন্য আমার সব চেষ্টা ব্যর্থ হলো। একটা কোনো সুযোগ পেলে আমি যে কোনো রকমে হোক মিস ব্রুস্টারকে সঙ্গে নিয়ে পালাতাম, কিন্তু দিন দিনই পরিস্থিতি কঠিন হয়ে উঠল। কি যে ভবিষ্যতের গর্ভে লেখা আছে ভেবে আমি রীতিমতো শঙ্কিত হয়ে পড়লাম। মন থেকে বারবার চেষ্টা করেও সে দুর্ভাবনা আমি দূর করতে পারলাম না। সামুদ্রিক পটভূমিতে রোমান্টিক উপন্যাসের সঙ্গে আমার যে পরিচয় ছিল না তা নয়, জাহাজভর্তি পুরুষের মধ্যে একক নারীর উপস্থিতি সেসব উপন্যাসের একটা গতানুগতিক পরিবেশ, কিন্তু তার গভীরতর তাৎপর্য সম্পর্কে ইতপূর্বে আমার কোনো যথার্থ উপলব্ধি ছিল না। আর এখন বাস্তব জীবনে আমি একেবারে হুবহু অনুরূপ একটি পরিস্থিতির মুখোমুখি এসে পড়লাম। তার উপর পরিস্থিতিকে 16 কলায় পূর্ণ করার জন্য যেন মড ব্রুস্টারের মতো একজন রমণীরই প্রয়োজন ছিল। বহু পূর্বেই তার সাহিত্যকর্ম আমাকে মুগ্ধ করেছিল, এখন সশরীরে তার উপস্থিতি আমাকে চমৎকৃত করল। সমস্ত পরিবেশের সঙ্গে তার চাইতে বেশি অসামঞ্জস্যপূর্ণ কাউকে বোধহয় কল্পনা করা যেত না। সে ছিল হালকা, ছোটখাটো, যেন স্বপ্নের জগতের কোনো প্রাণী। তার লঘু পদক্ষেপের মধ্যে, চলাফেরার মধ্যে ছিল একটা মধুর লালিত্য। আমার কোনো সময় মনে হতো না যে সে হাঁটছে, অন্তত সাধারণ মনোজগতের মানুষের মতো হাঁটছে। এমন মসৃণ লীলায়িত ভঙ্গিতে সে চলত যে মনে হতো সে যেন বাতাসে ভর দিয়ে হাঁটছে, কিংবা হাঁসের পালকের মতো বাতাসে ভেসে যাচ্ছে, কিংবা পাখির মতো নিঃশব্দ ডানায় আপনার সামনে এসে অবতীর্ণ হচ্ছে। তাকে দেখে আমার মনে হতো কাচের তৈরি, একটু অসাবধানে কোথাও চাপ পড়লেই খান খান হয়ে ভেঙে যাবে। দেহ আর মনের এরকম মণিকাঞ্চন সংযোগ আমি আর কারো ক্ষেত্রে কখনো দেখিনি। সমালোচকেরা তার কবিতাকে স্নিগ্ধ, অনাবিল, জ্যোতির্ময় প্রভৃতি বিশেষণে ভূষিত করেছেন। তার দেহের বর্ণনাও অনুরূপ শব্দের মধ্যেই সুবিধৃত। তার দেহ যেন তার আত্মার সৌরভে সুরভিত। এই স্থূল ধরনের মৃত্তিকার সঙ্গে তার যোগসূত্র যেন নিতান্ত ক্ষীণ। বাঘা লারসেনের সঙ্গে তার বৈপরীত্য ছিল তীব্রভাবে প্রকট। তারা দুজনে ছিল সব দিক দিয়ে একে অন্যের বিপরীত। একদিন সকালবেলা ওদের দুজনকে পাশাপাশি ডেকে হাঁটতে দেখে আমার মনে হলো ওরা যেন মানুষের ক্রমবিবর্তনের ইতিহাসে দুই চরম প্রান্তবিন্দুর দুই প্রতিনিধি। একজনের মধ্যে বন্য হিংস্রতার পূর্ণতম বিকাশ ঘটেছে, আরেকজনের মধ্যে সভ্যতার শ্রেষ্ঠ ফুলটি ফুটে উঠেছে। একথা সত্য যে বাঘা লারসেনের মধ্যে অসাধারণ বুদ্ধিবৃত্তির স্ফুরণ ঘটেছিল, কিন্তু সে তার বুদ্ধিবৃত্তিকে নিজের হিংস্র প্রবৃত্তির নিরঙ্কুশ পরিচর্যার কাজে নিয়োগ করেছিল। ফলে তার হিংস্রতা আরও ভয়াবহ রূপ পরিগ্রহ করেছিল। তার মাংসপেশি ছিল সুঠাম ও পরিপুষ্ট, বেশ ভারী ছিল তার চেহারা, কিন্তু শক্তিমান পুরুষের দৃঢ় পদক্ষেপ ফেলে সে যখন চলত তখন কোথাও ভারিত্বের কোনো চিহ্ন দেখা যেত না।
তার প্রতি পদক্ষেপে বরং একটা অরণ্যের গন্ধ ও স্বাদ ফুটে উঠত। বিড়ালের মতো মসৃণ পায়ে সে স্বচ্ছন্দ গতিতে পদচারণা করত। তার কথা ভাবলেই আমার বাঘের কথা মনে হতো। মনে হতো সে যেন কোনো শক্তিমান আরণ্যক শিকারী প্রাণী। তাকে দেখেও তাই মনে হতো। মাঝে মাঝে আমিও দুচোখে একটা অদ্ভুত আলো জ্বলজ্বল করে জ্বলে উঠতে দেখেছি, খাঁচায় বন্দি চিতাবাঘের চোখে এবং অন্যান্য আরণ্যক হিংস্র শিকারী প্রাণীর চোখে আমি ঠিক অনুরূপ আলো দেখেছি। কিন্তু আজ ওরা দুজন ডেকে পায়চারি করার সময় আমি একটা ভিন্ন জিনিস লক্ষ্য করলাম। মিস ব্রুস্টার নিজে থেকে পায়চারি করা বন্ধ করে দিল। আমি সিঁড়ির কাছে দাঁড়িয়েছিলাম। আমার কাছাকাছি এসে সে থেমে পড়ল। বাইরে কিছু না বললেও আমি স্পষ্ট অনুভব করলাম যে সে বেশ বিচলিত হয়ে পড়েছে। আমার কাছে এসে আমার দিকে তাকিয়ে সে কি একটা তুচ্ছ হালকা মন্তব্য করল, একটু হাসল। কিন্তু আমি লক্ষ্য করলাম যে নিজের অজান্তেই যেন সম্মোহনের টানে আবার তার চোখ গিয়ে পড়ল বাঘা লার্সেনের মুখের ওপর। তারপর সে চোখ নামিয়ে নিল। কিন্তু তার মধ্যেই সে চোখ দুটি যেন একটা অদ্ভুত আতঙ্কের বন্যায় ভরে উঠল। বাঘা লার্সেনের চোখের মধ্যে আমি মিস ব্রুস্টারের বিচলিত হবার কারণ আবিষ্কার করলাম। সাধারণত ওর চোখের রূপ ছিল শীতল, ধূসর, কর্কশ। এখন সে চোখ কোমল, গাঢ় আর সোনালি হয়ে উঠেছে। সে চোখে আলোর দ্যুতি জ্বলছে আর নিভছে। খুশিতে সে চোখ নৃত্যরত। একটা অদ্ভুত সোনালি আলোয় যেন তার দুচোখ ভেসে যাচ্ছে। তার চোখের সেই আলোর মধ্যে একটা পৌরুষ ভরা সম্মোহনী আকর্ষণ নির্ভুলভাবে ফুটে উঠেছে। কোনো রমণীর কাছে তার অর্থ অস্পষ্ট থাকতে পারে না। মড ব্রুস্টারের কাছে তো নয়ই। মিস ব্রুস্টারের আতঙ্কের ঢেউ আমাকেও স্পর্শ করল। পুরুষ মানুষের কাছে ওর চাইতে বড় আতঙ্ক আর কিছু হতে পারে না। এবং সেই আতঙ্কের মুহূর্তে আমি নিশ্চিতরূপে আবিষ্কার করলাম যে মিস ব্রুস্টার আমার কাছে অত্যন্ত প্রিয়। আমি তাকে ভালোবাসি, এই উপলব্ধি ওই আতঙ্কের সঙ্গে এক হয়ে মিশে আমার সমস্ত সত্তাকে গ্রাস করল, মথিত করল, চঞ্চল করে তুলল। আমার শিরায় শিরায় উষ্ণ রক্তের স্রোত দুর্বার বেগে বইতে লাগল। পরের মুহূর্তেই আমার গা, হাত, পা যেন হিমশীতল হয়ে এলো। আমার বাইরে আমাকে ছাড়িয়ে কোনো অনির্দিষ্ট শক্তির হাতে আমি নিজেকে নিতান্ত অসহায় বোধ করলাম। নিজের অজান্তেই আমার চোখ বাঘা লার্সেনের চোখের উপর গিয়ে পড়ল। কিন্তু ততক্ষণে সে সামলে নিয়েছে। তার চোখে মুহূর্ত আগেকার চঞ্চল নৃত্য আর সোনালি আলো এখন অন্তর্হিত হয়ে গেছে। শীতল, ধূসর, জ্বলন্ত চোখে মিস ব্রুস্টারের দিকে তাকিয়ে মাথা দুলিয়ে বিদায় সম্ভাষণ জানিয়ে সে অন্যদিকে চলে গেল। শিউরে উঠে ফিসফিস করে মিস ব্রুস্টার বলল, আমার ভয় করছে, ভারী ভয় করছে। আমিও ভয় পেয়েছিলাম। তার ওপর ও যে আমার কত প্রিয়, এই আকস্মিক উপলব্ধি আমার সমস্ত সত্তার মধ্যে একটা গভীর আলোড়ন তুলেছিল। তবু নিজেকে শান্ত করে আমি সহজ গলায় বললাম, সব ঠিক হয়ে যাবে মিস ব্রুস্টার, আমার উপর আস্থা রাখুন, সব শেষ অবধি ঠিক হয়ে যাবে। সে আমার দিকে সকৃতজ্ঞ চোখ তুলে মৃদু হাসল, আর তার হাসি দেখে আমার বুকের রক্ত যেন তোলপাড় করে উঠল। একটু পরেই সিঁড়ি বেয়ে মিস ব্রুস্টার নিচে নেমে গেল। অনেকক্ষণ ধরে আমি স্থির হয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকলাম। আমি নিজেকে নতুন করে ঢেলে সাজাবার প্রয়োজনীয়তা উপলব্ধি করলাম। পরিস্থিতি এখন সম্পূর্ণ ভিন্ন রূপ নিয়েছে। অবশেষে নিতান্ত প্রতিকূল পরিবেশে সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে আমার জীবনে প্রেমের আবির্ভাব ঘটল। অবশ্য আমার জীবন দর্শনে আগে হোক কিংবা পরে হোক একসময় প্রেমের আহ্বান আসবেই, সে স্বীকৃতি সর্বদাই ছিল। কিন্তু বহু বছর গ্রন্থের নীরব জগতে বাস করে করে আমি অমনোযোগী হয়ে পড়েছিলাম। নিজেকে সেই অলৌকিক মুহূর্তের জন্য উপযুক্তভাবে প্রস্তুত করে রাখতে পারিনি। অবশেষে আজ সেই আহ্বান এলো, মড ব্রুস্টার। মুহূর্তের মধ্যে আমার মন ছুটে চলে গেল বাড়িতে, আমার পড়ার ঘরে। কত বছর আগে সেই প্রথম চটি একটি কবিতার বই, তারপর বছরে বছরে নতুন করে এক একটি বইয়ের সংযোজন, সুন্দর সারি করে আমার পড়ার টেবিলে সাজানো। নতুন বইয়ের প্রকাশের সঙ্গে সঙ্গে যেন আমার নতুন বছর শুরু হতো। কি আগ্রহের সঙ্গে আমি বইগুলিকে বরণ করে নিয়েছিলাম। তার কবিতার মধ্যে আমি যেন নিজের অন্তরাত্মার প্রতিধ্বনি শুনতে পেতাম। বন্ধুর মতো মন নিয়ে সেগুলিকে আমি সাদরে বরণ করে নিয়েছিলাম। আজ এই মুহূর্তে তাদের স্থান হলো আমার হৃদয়ে নিভৃত কন্দরে। আমার হৃদয় হঠাৎ বিতৃষ্ণায় আমার মন ভরে উঠল। আমি যেন নিজের সত্তার বাইরে দাঁড়িয়ে অবিশ্বাস ভরা চোখে আমার নিজের দিকে তাকালাম। মড ব্রুস্টার, ঠান্ডা, শীতল, নিরুত্তাপ, অনুভূতি বর্জিত পাথর, চার্লি ফুরুসেথের ভাষায়
যুক্তি সর্বস্ব যন্ত্রদানব। আমি হামফ্রি ভ্যান উইডেন প্রেমে পড়েছি। তারপরে হঠাৎ কোনো রকম যুক্তি পারম্পর্য ছাড়াই আমার মন ছুটে গেল বাড়িতে আমার ঘরে লাল মলাটে বাঁধাই একটা লেখক পরিচিতি পুস্তক খণ্ডের ওপর। আমি আপন মনেই বিড়বিড় করে বললাম, জন্ম কেমব্রিজে, বয়স ২৭ বছর। তারপরে বলে উঠলাম, ২৭ বছর বয়স, আর এখনো উন্মুক্ত মন, বাঁধনহারা চিত্ত। তারপরে মনে হলো, কি করে বুঝলাম যে তার চিত্ত এখনো বাঁধনহারা, অনিবেদিত? এই নবজাগ্রত ঈর্ষার জ্বালা আমার মনের সকল সংশয় ও সন্দেহ উড়িয়ে নিয়ে গেল। আর সন্দেহের অবকাশ নেই। আমি ঈর্ষান্বিত হয়ে উঠেছি। এবার নিঃসন্দেহে আমি প্রেমে পড়েছি, এবং যে মেয়ের প্রেমে পড়েছি তার নাম মড ব্রুস্টার। আমি, হামফ্রি ভ্যান উইডেন, প্রেমে পড়েছি। আমার মন সংশয়ে পূর্ণ হয়ে উঠল। প্রেমকে যে আমি ভয় করেছিলাম বা তার আহ্বানে সাড়া দিতে অনিচ্ছুক, তা নয়। বরং আমার জীবন দর্শনে প্রেম সর্বদাই বিশ্বের শ্রেষ্ঠতম সম্পদ বলে বিবেচিত হয়েছে। আমার চোখে অস্তিত্বের সার্থকতা, তার চরম পূর্ণতা হচ্ছে প্রেমে। জীবনের তীব্রতম আনন্দের অনুভূতি সঞ্চার করতে পারে প্রেম। তাই তাকে সাদরে সযতনে বুকে তুলে নিতে হবে। কিন্তু আমার জীবনে সেই প্রেম যখন এলো, আমি যেন তার আবির্ভাবকে বিশ্বাস করতে পারলাম না। এত সৌভাগ্য হবে আমার? তা কি সম্ভব? সাইমনের কবিতার চরণ আমার মনে পড়ল। I wandered all these years among a world of women seeking you. আমি খোঁজা ছেড়ে দিয়েছিলাম। আমি ধরে নিয়েছিলাম যে প্রেম, পৃথিবীর এই শ্রেষ্ঠতম সম্পদ, আমার জন্যে নয়। ফুরুসিতের কথাই ঠিক। আমি একটু অস্বাভাবিক, যুক্তি সর্বস্ব অনুভূতি বিবর্জিত যন্ত্রবিশেষ, অদ্ভুত এক গ্রন্থকীট। মননশীলতার অনুভূতিতেই যা সব আনন্দ সীমায়িত। চিরকাল মেয়েদের দ্বারা পরিবৃত থাকলে কি হবে? তাদের আমি লক্ষ্য করেছি নিছক কেতাবী নন্দনতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে। বস্তুতপক্ষে আমি মাঝে মাঝে নিজেকে বৃত্তের বাইরের কোনো কঠোর তাপস বলে ভেবেছি। অন্যকে প্রেমের উত্তাল তরঙ্গে হাবুডুবু খেতে দেখেছি, তাদের অবস্থা নির্ভুলভাবে উপলব্ধি করেছি, কিন্তু ধরে নিয়েছি যে আমার জন্য এসব নয়। আর আজ অবশেষে সেই প্রেম এলো আমার দুয়ারে। স্বপ্নেও যা ভাবিনি, কোনো আগমনী ধ্বনি যার পূর্বাহ্নে শুনতে পাইনি, সেই প্রেম আজ উপস্থিত। একটা অদ্ভুত আনন্দের অনুভূতিতে প্রায় সম্বিধারা হয়ে আমি আপন মনে মিসেস ব্রাউনিংয়ের সেই অপূর্ব সুন্দর লাইন কটি আবৃত্তি করতে করতে সামনের দিকে এগিয়ে গেলাম। I lived with visions for my company, instead of men and women years ago, and found them gentle maids, not true to know a sweeter music than they played to me. কিন্তু আমার মনে হলো, তার চাইতেও মধুর সঙ্গীত যেন আমার কানের কাছে বেজে চলেছে। বিশ্ব চরাচরের কথা ভুলে গিয়ে কেমন একটা আবেশের মধ্যে আমি নিজেকে হারিয়ে ফেললাম। হঠাৎ বাঘা লার্সেনের তীব্র তীক্ষ্ণ স্বরে আমার চেতনা ফিরে এলো। রূঢ় কণ্ঠে সে জিজ্ঞেস করল, কি হয়েছে তোমার? কোথায় চলেছ ওদিকে? আমি সামনে যেদিকে এগিয়ে গিয়েছিলাম, সেখানে খালাসিরা নতুন রং দিচ্ছিল। বেখেয়ালে একটা রঙের পাত্র আমি আরেকটু হলেই পা দিয়ে প্রায় উল্টে দিয়েছিলাম। বাঘা লার্সেন খেঁকিয়ে উঠল, ঘুমের ঘোরে হাঁটছ নাকি? না সানস্ট্রোক হয়েছে, হ্যাঁ? আমিও ঝাঁঝের সঙ্গে, না বদহজম, এই জবাব দিয়ে দৃঢ় পায়ে, যেন অস্বাভাবিক কিচ্ছুই ঘটেনি এমনি একটা ভাব দেখিয়ে যেদিকে যাচ্ছিলাম সেই দিকে এগিয়ে গেলাম। ৪র্বিংশ অধ্যায়। মড ব্রুস্টারের প্রতি আমার ভালোবাসার স্বরূপ উপলব্ধি করার পরের ৪০ ঘণ্টায় গোষ্ঠের বুকে যেসব ঘটনা অনুষ্ঠিত হয়, তার স্মৃতি আমার জীবনে বহুকাল অম্লান হয়ে থাকবে। আমি সারাটা জীবন অত্যন্ত নিস্তরঙ্গ শান্ত পরিবেশে কাটিয়েছি। ৩৫ বছর বয়সে আজ যেরকম অভাবিত ও অপার্থিব অ্যাডভেঞ্চারের সম্মুখীন হলাম, তা কখনো কল্পনাও করিনি। একটার পর একটা অদ্ভুত অভিজ্ঞতার জোয়ার যেন আমাকে ভাসিয়ে নিয়ে গেল। তবু ভেতরে ভেতরে একটা ছোট্ট অহংকারের গুঞ্জনও আমার মনের মধ্যে বেজে উঠল। সব দিক বিবেচনা করে দেখলে বলতে হবে যে আমার ভূমিকা নিতান্ত তুচ্ছ বা অগৌরবের হয়নি। প্রথমেই বাঘা লার্সেন দুপুরের খাবার সময় শিকারীদের বলে দিল যে এরপর থেকে তারা পেছনে নিজেদের আস্তানায় বসে খাবে, কেবিনে আমাদের সঙ্গে নয়। শিল শিকারী জাহাজে এটা একটা অভাবিত কথা। এখানকার প্রচলিত নীতি অনুযায়ী শিকারীদেরকে বেসরকারিভাবে জাহাজের অফিসারদের সঙ্গে সমপর্যায়ের বলে গণ্য করা হতো। কিন্তু বাঘা লার্সেন তার নতুন হুকুম জারি করে দিল। কোনো কারণ দেখালো না সে, তবে তার উদ্দেশ্য পরিষ্কার বোঝা গেল।
হর্নার এবং স্মোক ইদানিং মিস ব্রুস্টারের প্রতি একটা পৌরুষ ভরা অতিরিক্ত সৌজন্য দেখাতে শুরু করেছিল। মিস ব্রুস্টারের বিরক্ত হবার মতো কিছুই তার মধ্যে ছিল না। বিরক্ত সে হয়ওনি। আসলে ব্যাপারটা ছিল রীতিমতো হাস্যকর। কিন্তু স্পষ্টতই বাঘা লার্সেন তাতে অসন্তুষ্ট হয়ে উঠেছিল। বাঘা লার্সেনের নির্দেশ শুনে কেউ কোনো কথা বলল না। অবশ্য শিকারীদের বাকি 4 জন নিজেদের নির্বাসনের কারণ অনুমান করে স্মোক আর হর্নারের দিকে অর্থপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করল। জ্যাক হর্নার নির্বিকার মুখে বসে রইল। তার চেহারায় কোনো ভাবান্তর দেখা গেল না। কিন্তু স্মোকের মুখ লাল হয়ে উঠল। সে কিছু একটা বলতে উদ্যত হল। বাঘা লার্সেন শোন দৃষ্টিতে তার দিকে জ্বলন্ত চোখে তাকিয়েছিল। কিন্তু স্মোক পর্যন্ত কিছু না বলেই মুখ বন্ধ করল। কর্কশ হিংস্র গলায় বাঘা লার্সেন জিজ্ঞেস করল, কি কিছু বলবে নাকি? প্রশ্নের মধ্যে একটা চ্যালেঞ্জের সুর ছিল, কিন্তু স্মোক সে চ্যালেঞ্জ গ্রহণ করল না। বরং এমন নিষ্পাপ মিহি গলায় বলল, কি সম্পর্কে? যে বাঘা লার্সেন নিজেই কেমন অপ্রস্তুত হয়ে গেল, আর সবাই তার অবস্থা দেখে হেসে উঠল। সামলে নিয়ে বাঘা লার্সেন বলল, না, ভাবলাম তুমি বুঝি আপত্তি করতে যাচ্ছ। পাথরের মতো মুখ করে স্মোক বলল, কি সম্পর্কে? এবার স্মোকের সঙ্গীরা প্রায় অট্টহাস্য করে উঠল। কাপ্তান ওকে তখন খুন করে ফেলতে পারত। আমার মনে কোনো সন্দেহ নেই যে মড ব্রুস্টার উপস্থিত না থাকলে তখনই একটা রক্তারক্তি কাণ্ড ঘটে যেত। অবশ্য সে কথা বলতে গেলে এটাও ঠিক যে মড ব্রুস্টার উপস্থিত বলেই স্মোক এই রকম ব্যবহার করেছিল। যদি বুঝত যে কাপ্তানের ক্রোধ শুধু কথায় নয়, ভিন্ন রূপ নিয়ে ফেটে পড়বে, তাহলে সেরকম কাজও কখনোই করত না। সাবধানতা আর বুদ্ধি বিবেচনা তার যথেষ্ট ছিল। কিন্তু আমার ভয় করছিল কখন বুঝি একটা মারামারি বেঁধে যায়। ঠিক এই সময়ে হালে চাকা ধরা খালাসি চিৎকার শোনা গেল, এবং সেই ফাঁকে পরিস্থিতির বিপদও কেটে গেল। খোলা সিঁড়িপথে চিৎকার ভেসে এলো, ধোঁয়া দেখা যাচ্ছে। বাঘা লার্সেন চেঁচিয়ে জিজ্ঞেস করল, কোন দিকে? ঠিক পেছন দিকে স্যার, ল্যাটিমার বলল। বোধহয় রাশিয়ার জাহাজ। ওর কথা শুনে শিকারীদের সবার মুখে দুশ্চিন্তার রেখা দেখা দিল। ওরা নিজেদের জাহাজের অবস্থান সম্পর্কে পুরোপুরি ওয়াকিবহাল না হলেও এটা বুঝেছিল যে নিষিদ্ধ এলাকার কাছে পিঠেই কোথাও আছে। তাছাড়া এসব ব্যাপারে বাঘা লার্সেনের বেপরোয়া মনোভাবের কথা ওদের কারও অজানা ছিল না। সবাই এবার চোখ তুলে ওর দিকে তাকালো। সে সহাস্যে ওদের আশ্বস্ত করে বলল, আমাদের কোনো বিপদের আশঙ্কা নেই। এবার আর লবণ খনির পাল্লায় নয় স্মোক। বাজি ধরবে নাকি? আমি বলছি যে ওটা ম্যাসিডোনিয়া। কেউ বাজি ধরতে এগিয়ে এলো না দেখে সে বলল, তাহলে এবার বলছি যে অদূর ভবিষ্যতেই একটা মহা গণ্ডগোল বাঁধবে। কি, এখন বাজি ধরবে? বাজির টাকাও বাড়িয়ে দিলাম। ল্যাটিমার বলল, না ধন্যবাদ। বাজি ধরে পয়সা খোয়াতে আমার আপত্তি নেই, তবে জিতবার একটা সঙ্গত সম্ভাবনা থাকা চাই। তুমি আর তোমার ওই ভাই এক জায়গায় হলেই গণ্ডগোল বাঁধবে, এটা অবধারিত সত্য। এর ওপর আমি আরও বড় দানের বাজি রাখতে রাজি আছি। সবাই এবার হেসে উঠল। বাঘা লার্সেনও সে হাসিতে যোগ দিল। তারপর নির্বিবাদে আহার পর্ব চলল। অবশ্য সেজন্য আমি ধন্যবাদের পাত্র। খেতে খেতে সারাক্ষণ বাঘা লার্সেন আমাকে নানা প্রকার ঠাট্টা ও বিদ্রুপবাণে জর্জরিত করল। রাগে ভেতরে ভেতরে আমার সারা শরীর জ্বলে যাচ্ছিল। কিন্তু আমি বুঝেছিলাম যে মড ব্রুস্টারের স্বার্থেই আমাকে সংযত থাকতে হবে। আমার সংযম আর যন্ত্রণাভোগের পুরস্কারও আমি পেলাম অল্পক্ষণের মধ্যেই। এক ফাঁকে মিস ব্রুস্টার মুহূর্তের জন্য তার দু চোখ রাখল আমার চোখের ওপর। নির্ভুলভাবে আমি সে চোখের ভাষা পড়লাম, সাহস রাখো, ধৈর্য হারিও না। খাওয়া শেষে আমরা সবাই ডেকের ওপর গিয়ে দাঁড়ালাম। এই জনহীন সমুদ্রের বুকে কোনো স্টিমারের সাক্ষাৎ লাভ করা মানেই একঘেয়েমির হাত থেকে একটু মুক্তি পাওয়া। তার উপর আমরা সবাই এক প্রকার নিশ্চিত ধরে নিয়েছিলাম যে ওই জাহাজ মরণ লার্সেনের ম্যাসিডোনিয়া ছাড়া আর কিছু নয়। সেজন্য সবাই একটু চঞ্চল, কিছুটা উত্তেজিত। গতকাল সারাদিন সমুদ্রের অবস্থা বেশ বিক্ষুব্ধ ছিল। বাতাসের বেগও ছিল প্রবল। আজ সকাল থেকে সমুদ্রের অবস্থা শান্ত হয়ে আসছিল। এখন যেরকম অবস্থা, তাতে শিকারের নৌকা নামিয়ে দেয়া যায়। সারা বিকেল শিকার করা যাবে। মনে হচ্ছে এই বেলা শিকার পর্ব ভালোই হবে। সকাল থেকে কোনো শিলের সাক্ষাৎ পাইনি, কিন্তু এবার পালের কাছাকাছি এসে পড়েছি। পেছনের জাহাজে ধোঁয়া তখনও বেশ কয়েক মাইল দূরে দেখা যাচ্ছে। আমাদের নৌকাগুলো সমুদ্রের বুকে ছড়িয়ে পড়ে উত্তর দিকে এগিয়ে গেল। কিছুক্ষণ পরপর আমরা দেখলাম কোনো একটা নৌকা তার পাল নামিয়ে নিচ্ছে। তারপর গুলির শব্দ শোনা গেল। তারপরই আবার তাকে পাল তুলতে দেখা গেল। অগণিত শিল মাছ ছড়িয়ে আছে। বাতাসের বেগ কমে গেছে। সব দিক থেকেই পরিবেশ অত্যন্ত অনুকূল।
নিঃসন্দেহে আজ অনেক শিল মাছ ধরা পড়বে। আমরা সর্ববামের নৌকাকে ছাড়িয়ে গিয়ে একেবারে বাম দিকে নিজেদের জায়গা নিলাম। সেখান থেকে যত দূর দৃষ্টি যায় শুধু ঘুমন্ত শিল মাছের অন্তহীন সারি ছাড়া আর কিছুই চোখে পড়ল না। আমি এর আগে কখনো এত বড় শিলের পাল কোথাও দেখিনি। অলস কুকুর ছানার মতো কুণ্ডলি পাকিয়ে তারা যেন পরম আরামে ঘুমিয়ে আছে সমুদ্র ছেয়ে। ধীরে ধীরে অপর জাহাজটি আমাদের কাছে এগিয়ে এলো। ধোঁয়ার মধ্য থেকে তার চেহারা আস্তে আস্তে বড় হয়ে ফুটে উঠল। ম্যাসিডোনিয়াই বটে। আমাদের ডান দিক দিয়ে প্রায় মাইল খানেক দূর দিয়ে সেটা এগিয়ে চলল। দূরবীন চোখে দিয়ে আমি পরিষ্কার তার নাম পড়লাম। বাঘা লার্সেন হিংস্র দুই চোখ মেলে জাহাজটির দিকে চেয়ে রইল। কৌতূহলী মড ব্রুস্টার লঘু কণ্ঠে প্রশ্ন করল, কই ক্যাপ্টেন লার্সেন, আপনার গণ্ডগোলের তো কোনো লক্ষণ দেখছি না। সে ওর দিকে ফিরে তাকালো। এক মুহূর্তের জন্য ওর চোখে দৃষ্টি কোমল হয়ে এলো। বাঘা লার্সেন বলল, আপনি কি ভেবেছিলেন ওরা সব এই জাহাজে উঠে এসে আমাদের গলায় ছুরি দেবে? মিস ব্রুস্টার স্বীকার করল, ওই রকমই একটা কিছু ভেবেছিলাম বই কি। শিল শিকারীদের সম্পর্কে আমি কিছু জানি না। সমস্ত ব্যাপারটাই আমার কাছে অত্যন্ত নতুন, সম্পূর্ণ অপরিচিত। তাই যে কোনো জিনিসের জন্যই আমি প্রস্তুত বলতে পারেন। সে মাথা নেড়ে সাই দিয়ে বলল, ঠিক, একদম ঠিক। তবে আপনার কোথায় ভুল হয়েছে জানেন? দুর্ঘটনার চরম রূপটির কথা আপনি হিসাবের মধ্যে ধরেননি। মড ব্রুস্টার বিস্ময়ের সঙ্গে বলল, সে কি? গলায় ছুরি দেবার চাইতে বড় দুর্ঘটনা আবার কি? সে জবাব দিল, টাকার থলির বুকে ছুরি চালানো। বর্তমান যুগে মানুষ এমনিভাবে তৈরি যে তার আয়ত্তাধীন অর্থের অঙ্ক দিয়ে তার বাঁচবার ক্ষমতা নির্ধারিত হয়। মিস ব্রুস্টার উদ্ধৃত করল, যে আমার অর্থ চুরি করে সে কিছুই চুরি করে না। উত্তর হল, যে আমার অর্থ চুরি করে সে আমার বেঁচে থাকার অধিকার চুরি করে। এটাই সত্যি কথা। কারণ সে আমার অন্ন, আমার মাংস, আমার শয্যা চুরি করে। সে আমার জীবনে সমূহ বিপদ ডেকে আনে। সারা বিশ্বে যথেষ্ট পরিমাণ লঙ্গরখানা নেই। খয়রাতি অন্নসত্রে সকলে জায়গা হয় না। তাই মানুষের যখন অর্থ ফুরিয়ে যায় তখন সচরাচর সে মৃত্যুবরণ করে অত্যন্ত করুণভাবে। অবশ্য কোনো উপায়ে যদি দ্রুত আবার অর্থ সঞ্চয় করতে পারে তাহলে ভিন্ন কথা। কিন্তু ওই জাহাজটির আমাদের অর্থের ওপর কোনো রকম হামলা করার দুরভিসন্ধি আছে বলে তো মনে হলো না। অপেক্ষা করেই দেখুন না, কঠিন গলায় বলল বাঘা লার্সেন। আমাদের খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। ম্যাসিডোনিয়া নৌকাগুলোকে ছাড়িয়ে বেশ কয়েক মাইল এগিয়ে গিয়ে নিজেদের নৌকা সমুদ্রের বুকে নামিয়ে দিল। আমরা জানতাম যে ওদের 14টা নৌকা আছে, আর আমাদের বর্তমানে আছে মাত্র 5টা। একটা নিয়ে ওয়েনরাইট আগেই পালিয়ে গিয়েছিল। ম্যাসিডোনিয়া আমাদের শেষ নৌকাটিকে ছাড়িয়ে একেবারে বাঁ দিক থেকে চক্রাকারে ঘুরে আমাদের প্রথম নৌকাটিরও সামনে দিয়ে তার 14টা একে একে নামিয়ে দিল। ব্যাস, আমাদের শিকারের দফা রফা হয়ে গেল। আমাদের পেছনে কোনো শিল তো ছিলই না। এবার সামনে শিলের পালকে ম্যাসিডোনিয়ার 14টা নৌকা ঝেঁটিয়ে নিয়ে চলে গেল আওতার বাইরে। ম্যাসিডোনিয়ার নৌকার ব্যূহ আর আমাদের নৌকাগুলির মাঝে যে 2-3 মাইল ফাঁকা জায়গা ছিল, সেখানে সামান্য কিছু শিকার করে আমাদের লোকেরা নৌকা নিয়ে জাহাজে ফিরে এলো। বাতাসের বেগ ততক্ষণে একেবারে শান্ত হয়ে এসেছে। সমুদ্রের বুকে গভীর প্রশান্তি। সামনে অগণতি শিল মাছের পাল। শিকারের জন্য একেবারে আদর্শ দিন। একটা পুরো মৌসুমে ভাগ্য সুপ্রসন্ন হলে এরকম মাত্র 2-3টি দিনের সাক্ষাৎ পাওয়া যায়। শিকারীরা, নৌকার দাড়ি আর মাঝিমাল্লারা সবাই ক্রুদ্ধ, উত্তেজিত। ওরা ভিড় করে এসে দাঁড়ালো আমাদের পাশে। ওদের হাতের মুঠো শিকার অন্যে কেড়ে নিয়ে গেল। গালিগালাজ আর সাপসাপান্ত করতে করতে ওরা নিজেদের নৌকাগুলোকে জাহাজের ডেকের ওপর টেনে তুলল। অভিশাপ যদি ফলত তবে মরণ লার্সেনের চিরদিনের জন্য নরকবাস হয়ে যেত ততক্ষণে। বাঘা লার্সেন আমাকে উদ্দেশ্য করে বলল, ওদের কথাবার্তা শুনতে পাচ্ছ? তাদের আত্মার কাছে সবচাইতে প্রিয় আর মূল্যবান কি বস্তু সেটা আবিষ্কার করা কি খুব শক্ত? সেটা কি ধর্মবিশ্বাস, না প্রেম, নাকি মহৎ আদর্শ, মঙ্গল, সৌন্দর্য, সত্য? মড ব্রুস্টার আলোচনায় যোগ দিয়ে বলল, তাদের অন্তর্নিহিত ন্যায় ও অধিকারবোধ ভুলুণ্ঠিত হয়েছে। সেই জন্যেই ওরা ওরকম ক্ষেপে গেছে। 7-8 হাত দূরে সে দাঁড়িয়েছিল। একটা হাত পালের দড়ির গায়ে,
জাহাজের মৃদু দোলানিতে তার সারা শরীর একটু একটু করে দুলছে। সে কথা কটি বলল, মৃদু কণ্ঠে, কিন্তু সুস্পষ্ট মধুর ঘণ্টাধ্বনির মতো তা আমাদের কানে এসে বাজল। আমার কানে সে শব্দ যেন মধু বর্ষণ করল। পাছে ধরা পড়ে যাই, সেই ভয়ে আমি তক্ষুনি চোখ তুলে তার মুখের দিকে তাকালাম না। একটু পরে ওর দিকে তাকিয়ে দেখি তার মাথায় একটা ছেলেদের টুপি বাঁকা করে বসানো। সে টুপির চারপাশ দিয়ে গুচ্ছ গুচ্ছ ফোলা ফোলা হালকা বাদামি চুল কপাল আর মুখের পাশে এসে পড়েছে। সূর্যের আলো সেই চুলের ওপর পড়ে তার লম্বাটে মুখের চারপাশে একটা অপার্থিব দীপ্তি এনে দিয়েছে। আমার মুগ্ধ দৃষ্টির সামনে তাকে মনে হলো যেন কোনো জ্যোতির্ময় তাপসীর মূর্তি। জীবন সম্পর্কে আমার আগেরকার অপার বিস্ময়বোধ আবার আমি নতুন করে অনুভব করলাম। বাঘা লারসেনের জীবন ব্যাখ্যা আমার কাছে মনে হলো রীতিমতো হাস্যকর। মড ব্রুস্টারের কথা শুনে বাঘা লারসেন ব্যঙ্গ ভরে বলে উঠল, ও মিস্টার ভ্যান উইডেনের মতো আপনার মনও ভাবলতায় পূর্ণ। ওরা সাপসাপান্ত করছে, কারণ ওদের ইচ্ছা পূর্ণ হয়নি, ওইটাই একমাত্র কথা। আর সেই ইচ্ছা কিসের জন্য? ভালো খাবার দাবারের জন্য, কোমল শয্যার জন্য, ভালো বেতন পেলে পর যা তারা সহজেই জোগাড় করতে পারে। সেই ইচ্ছা মেয়ে মানুষের জন্য, মদের জন্য, আরও হাজারটা স্থূল নোংরামির জন্য। তার মাধ্যমেই তাদের মহত্তম আদর্শ, তাদের উচ্চতম আকাঙ্ক্ষা, তাদের আত্মা বিকাশ লাভ করে। এই মুহূর্তে তাদের মনোভাবের প্রকাশভঙ্গি খুব শোভন বা প্রীতিপদ নয়, কিন্তু নিঃসন্দেহে এটাতে তাদের ক্ষতি এবং ক্ষোভের পরিমাণ বেশ বোঝা যাচ্ছে। সে ক্ষতি তাদের অর্থের ক্ষতি। তাদের টাকার তহবিলে হাত দেয়া মানে তাদের আত্মার ওপর হাত দেয়া। হাসতে হাসতে মড ব্রুস্টার বলল, কিন্তু আপনার আচরণ দেখে আপনার অর্থের তহবিলে হাত পড়েছে বলে তো মনে হয় না। তার কারণ হয়তো এই যে আমার অর্থ এবং আত্মা উভয়ের উপরই হাত পড়েছে। লন্ডনের বর্তমান চামড়ার বাজারদর অনুযায়ী আজ বিকালে যে শিকার থেকে আমরা বঞ্চিত হলাম, তাতে কম করেও আমাদের $1500 ক্ষতি হলো। আর এইসব ঘটল ম্যাসিডোনিয়ার দুষ্কর্মের জন্য। আপনি এমন শান্তভাবে কথা বলছেন, তাকে বাধা দিয়ে বাঘা লারসেন বলল, কিন্তু আমার মনের অবস্থা মোটেই শান্ত নয়। যে এভাবে আমার শিকার কেড়ে নিল, তাকে হাতের কাছে পেলে আমি খুন করে ফেলতাম। হ্যাঁ হ্যাঁ, জানি সে আমার আপন ভাই। আবারও মিথ্যা ভাবালুতার কথা তুলবেন নাকি? বাহ! হঠাৎ তার মুখের ভাব বদলে গেল, গলার স্বরের কর্কশতা কমে আসলো। আন্তরিকতা মাখানো গলায় সে বলল, আপনারা যারা ভাবালু তারা বেশ সুখে আছেন। শুধু ভালোর স্বপ্ন দেখেন, ভালোর কথা ভাবেন। কিছু কিছু ভালোর সাক্ষাৎও পান এবং তাই নিয়েই নিজেরাও ভালো থাকেন। আচ্ছা, আপনারা দুজন একটা কথা বলুন, আমাকে কি ভালো মনে হয়? আমি একটু ঘুরিয়ে জবাব দিলাম, দেখতে আপনি বেশ ভালো। মড ব্রুস্টার বলল, ভালো করার মতো আপনার প্রচুর ক্ষমতা রয়েছে। কথাটা শুনে একটা রাগের ঝাঁঝ মিশিয়ে বাঘা লারসেন বলে উঠল, ওই আবার শুরু করলেন তো? আপনার এসব কথা আমার কাছে অর্থহীন, শূন্যগর্ভ। এর মধ্যে দৃঢ় ঋজু সুস্পষ্ট কিছু নেই। একে ধরা ছোঁয়া যায় না, দুহাতে তুলে ভালো করে লক্ষ্য করা যায় না। বস্তুতপক্ষে এটা কোনো কথাই নয়, এটা একটা অনুভূতি, একটা ভাবালু মনোভাব, মায়া আর কল্পনার ওপর প্রতিষ্ঠিত, কোনোরকম বুদ্ধিবৃত্তি বা মননশীলতার ফসল নয়। বলতে বলতে তার গলার স্বর আবারও কোমল হয়ে উঠল, সেখানে অন্তরঙ্গতার স্পর্শ লাগল। সে বলতে লাগল, জানেন, মাঝে মাঝে আমার মনে হয় আমিও জীবনের বাস্তবতা সম্পর্কে অন্ধ থাকতাম। জীবন যদি আমার কাছেও শুধু মিথ্যা আকাশকুসুম স্বপ্ন আর মায়া কল্পনায় পূর্ণ থাকত, তাহলে বুঝি ভালোই হতো। এটা ভুল, মিথ্যা, যুক্তি বহির্ভূত। তবু মাঝে মাঝে আমার নিজের যুক্তি আমাকে বলে যে এই মিথ্যা আর মায়া কল্পনার মধ্যেই জীবনের বৃহত্তর আনন্দ লুকানো আছে। শেষ বিচারে জীবনের মূল্যই তো আনন্দে। আনন্দ ছাড়া জীবন তুচ্ছ, অর্থহীন। বেঁচে থাকার জন্য পরিশ্রম করে তার মূল্যটুকু পাব না? এটাই তো মরে যাওয়াই ভালো। যার আনন্দ যত বেশি, তার জীবন তত পরিপূর্ণ, তত সফল। বাস্তব সত্য নিয়ে জীবনের পথে আমার যত বিপত্তি, স্বপ্ন আর মায়া কল্পনা নিয়ে আমাদেরকে তার অর্ধেক বিপত্তিও পোহাতে হয় না। ধীরে ধীরে মাথা নাড়তে নাড়তে সে বলল, মাঝে মাঝে যুক্তি এবং বুদ্ধিবৃত্তির সারবত্তা ও অর্থ নিয়ে আমার মনে রীতিমতো সন্দেহ জাগে। নিশ্চয়ই স্বপ্নের মধ্যেই আনন্দ ও তৃপ্তি বেশি। বুদ্ধিবৃত্তির আনন্দের চাইতে চিত্তবৃত্তির আনন্দ বেশি তৃপ্তিদায়ক, বেশি স্থায়ী।
তাছাড়া বুদ্ধিবৃত্তির আনন্দ মুহূর্তগুলোকে একটা সুগভীর বিষাদ প্রায় ম্লান করে দেয়। চিত্তবৃত্তির আনন্দ উপভোগের পর বড়জোর একটা ক্লান্তি বা আনন্দ দেখা দিতে পারে, কিন্তু সে আনন্দ কাটিয়ে সুস্থ হয়ে উঠতে সময় লাগে না। আপনাদের কথা ভেবে আমার ঈর্ষা হয়, সত্যি আপনাদের আমি ঈর্ষা করি। হঠাৎ সে চুপ করল। তার মুখে ওর স্বভাবসিদ্ধ অদ্ভুত রহস্যময় হাসি ফুটে উঠল। তারপর আবার সে বলতে আরম্ভ করল, কিন্তু মনে রাখবেন, এই ঈর্ষার উৎস আমার মস্তিষ্ক, আমার হৃদয় নয়। আমার যুক্তি ও বুদ্ধিবৃত্তিতে এর জন্ম। এই ঈর্ষা আমার চিন্তাজগৎ ও মননশীলতার ফসল। আমি স্থির মস্তিষ্কের ক্লান্ত কোনো ব্যক্তির মতো স্পষ্ট চোখে যে মাতালের কাণ্ড কারখানা দেখে আর ভাবে, মাতাল হলে মন্দ হতো না। আমি সহাস্যে বললাম, কিংবা কোনো জ্ঞানী ব্যক্তির মতো যে নির্বোধের মতো তাকিয়ে তাকিয়ে দেখে আর ভাবে যে নির্বোধ হলে মন্দ হতো না। ঠিক তাই, তোমরা দুজন সুখী, দেউলিয়া, নির্বোধ দুটি প্রাণী। তোমাদের তহবিলে বাস্তব তথ্য বলে কিছুই নেই। মড ব্রুস্টার বলে উঠল, তবু আমরা আপনার মতো দরাজ হাতে খরচ করে চলি। আমার চাইতেও বেশি দরাজ হাতে করেন, তার কারণ সেজন্য আপনাদের কোনো মূল্য দিতে হয় না। মড ব্রুস্টার ঝাঁঝের সঙ্গে জবাব দিল, এবং এই কারণে যে আমাদের ব্যাংক হলো অনন্তকাল। সে কথা সত্যি হোক কিংবা নিছক কল্পনা হোক, এর ফলাফল এক এবং অভিন্ন। যা আপনাদের কাছে নেই তা আপনারা খরচ করেন, এবং যা আমার হাতের মুঠোয় আছে, যাকে পাবার জন্য আমি অক্লান্ত পরিশ্রম করেছি, তা খরচ করে আমি যে আনন্দ পাই, আপনারা তার চাইতেও বেশি আনন্দ পান। মিস ব্রুস্টার হাসতে হাসতে বলল, তাহলে আপনার টাকা কড়ির ভিত্তিটা বদলে নিন না কেন? চকিতে বাঘা লার্সেন ওর মুখের ওপর নিজের চোখ দুটি রাখল। সে চোখে যেন হঠাৎ একটু আশার আলোক জ্বলে উঠল। তারপরই গভীর বিষাদমাখা কণ্ঠে সে বলল, আর হয় না, বড় দেরি হয়ে গেছে। ইচ্ছে করলেও আর তা করতে পারি না। আমার তহবিল পুরানো টাকা কড়িতে বড় বেশি ঠাসা, আর ওদের জেদ বড্ড বেশি। নতুন কোনো মুদ্রাকে খাঁটি আর চালু বলে মেনে নেয়া আমার পক্ষে আর সম্ভব নয়। সে চুপ করল। তার অলস দৃষ্টি মিস ব্রুস্টারকে ছাড়িয়ে নিস্তরঙ্গ সমুদ্রের বুকে হারিয়ে গেল। সেই পুরানো সুগভীর আদিম বিষণ্ণতা তাকে ঘিরে ধরল। তার যুক্তির জালে ধরা পড়ে সে তার বিষণ্ণ মুহূর্তকে ডেকে নিয়ে এসেছে। কয়েক ঘন্টার মধ্যেই এর অবশ্যম্ভাবী প্রতিক্রিয়া দেখা দেবে। তখন এর ভেতরকার নিষ্ঠুর পিশাচটা জেগে উঠবে। চার্লি ফুরুসেতের কথা আবার আমার মনে পড়ল। আমি উপলব্ধি করলাম যে বস্তুবাদীকে তার বস্তুবাদের জন্য চিরকাল এই বিষণ্ণতার মূল্য দিতে হয়।